গল্পটি বোঝার জন্য পুরোপুরি দেখতে হবে। এবার গল্প শুরু করা যাক। বিয়ের আসরে নিজের বউয়ের জায়গায় একটা পতিতাকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়লো জাঙ্কুকের। ইম্পসিবল, এই যে একটা পতিতা, আমি কিছুতে একে বিয়ে করতে পারবো না বলে গলা থেকে ফুলের মালা খুলে ফেলে দিল জাঙ্কুক। জাঙ্কুকের মুখে এই কথাটা শুনে চমকে গেল বিয়ের বাড়ির সবাই, সেই সাথে বিয়ের কনে তে। কিছুক্ষণ বাদে যার সাথে তার জীবন বেঁধে দেওয়া হবে সে তাকে পতিতা বলে ডাকছে। জাঙ্কুকের রিয়াকশন ছিল খুবই ভয়ঙ্কর। তের মা বাবা অবাক হয়ে যায় জাঙ্কুকের মুখে এই কথা শুনে। জাঙ্কুকের মা বাবা জাঙ্কুককে থামানোর জন্য বিভিন্নভাবে চোখ রাঙানি দিচ্ছে। ছেলের হাত চেপে ধরে সাইডে নিয়ে গিয়ে জাঙ্কুকের বাবা বললেন, আমাদের মান সম্মান কি সব শেষ করে দিবে তুমি? তোমার বিয়ে করার ইচ্ছে ছিল না, সেটা আগে বললেই পারতে। এইভাবে পাবলিক প্লেসে একটা মেয়ের সম্মান নিয়ে টানাটানি করছো কেন? এই অধিকার তোমার নেই জাঙ্কুক। জাঙ্কুক নিজের হাত এক ছটকায় ছাড়িয়ে নিয়ে বলে, বাবা, আমার তো বিয়ে করতে কোনো আপত্তি ছিল না, তাই বলে জেনে শুনে আমি একটা পতিতা মেয়েকে বিয়ে করব ভাবলে কিভাবে? এই মেয়ে একটা পতিতা বাবা, আমি নিজে দেখেছি এই মেয়েকে এসব কাজ করতে। তুমি কিভাবে দেখলে? তার মানে তুমিও? না বাবা, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়, আমি অন্যভাবে চিনি। বিয়ে বাড়িতে কানা ঘোষা শুরু হয়ে গিয়েছে। বাড়ির মেয়ে তাহলে এইগুলো করে? মেয়েটাকে দেখে বেশ ভদ্রই মনে হয়, তলে তলে এগুলো করে বেড়ায়, সব সময় মাথা নিচু করে চলাফেরা করে, আর তলে তলে এসব করে। মানুষ এসব কথা বলে যাচ্ছে। জাঙ্কুক আর জাঙ্কুকের বাবার কাছে তের ফ্যামিলির সবাই চারদিক থেকে ঘিরে ধরে। জাঙ্কুকের কাছে অনুনয় বিনয় করে বলে, জামাই বাবা, এগুলো কি বলছো? আমাদের মেয়ে এমন নয়, তোমার কোথাও ভুল হচ্ছে। জাঙ্কুক সমস্ত বরযাত্রী কন্যাযাত্রীর সামনে চিল্লিয়ে বলতে থাকে, আপনারা যতটুকু জানেন আপনাদের মেয়ে সম্পর্কে, আপনাদের মেয়ে একটা চরিত্রহীন পতিতার ব্যবসা করে ছেলেদের সাথে রাত্রি যাপন করে বেড়ায়। আমি নিজে তার সাক্ষী। জাঙ্কুকে তার বাবা একটা চড় মেরে বলে ওঠে, এনাফ হয়েছে। আর না, সব কিছুর লিমিট আছে জাঙ্কুক। কোথায় কাকে দেখেছো না দেখেছো তার জন্য তুমি দেখে দোষ দিচ্ছ? আমি যা বলছি তাই সত্যি। এই যে মিস্তে, ভুলে গিয়েছেন আপনি আমাকে, তাই না? 7 দিন আগে আমার বন্ধুদের সাথে কন্ট্রাক্টে গিয়েছিলেন, আর আমি নিজে আপনাকে বোঝালাম এসব রাস্তা থেকে সরে আসতে। কি মনে নেই আপনার? এই জাঙ্কুকের কলার চেপে ধরে বলে, এনাফ ইজ এনাফ মিস্টার জাঙ্কুক। আপনার যদি আমাকে পছন্দ নাই হবে তাহলে বিয়ে করতেন না। কেন আমাকে সমাজের চোখে ছোট করছেন? আমার চরিত্রে কেন দাগ লাগাচ্ছেন? কি করেছি আমি আপনার? জাঙ্কুক বিরক্তি নিয়ে বলে ওঠে, একদম নাটক করবেন না। কি করেছেন মানে? সব ভুলে গিয়েছেন। এই যে আপনি 7 দিন আগে আমার বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিলেন এক রাতের জন্য। আমাকে আমার বন্ধু মিথ্যে বলে তার বাসায় নিয়ে গিয়েছিল ওই খারাপ কাজগুলো করতে, কিন্তু আমি আপনাকে দেখে অবাক হয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে কিভাবে এত খারাপ কাজ করতে পারে? আমি নিজে আপনাকে বুঝিয়েছিলাম যেন আর এগুলো না করেন, কিন্তু আপনি আমাকে কি বলেছিলেন? আপনাকে বাধ্য করা হয়েছে এগুলো করতে। আপনি আসলে এই ধরনের মেয়ে না, ব্লা ব্লা। আর সেই আপনি কি না আমার বউ হতে চান? শুনুন সবাই কান খুলে, আমি এই মেয়েকে কিছুতেই বিয়ে করব না। জাঙ্কুকের বাবা জাঙ্কুককে আড়ালে নিয়ে বলে ওঠে, এই মেয়েকে বিয়ে না করলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের বাড়ি আর জায়গার জমির যে ঝামেলা চলছে তা মেয়ের বাবাই সমাধান করে দিবেন, না হলে আমাদের রাস্তায় গিয়ে বসতে হবে। মেয়েটা ভালো হোক আর খারাপ সেটা যাচাই করার সময় এখন নেই। চুপচাপ বিয়ের পিড়িতে বসে যাও বলছি। চারদিকে বিভিন্ন কানা ঘোষা চলছে। মুহূর্তের মাঝে ছড়িয়ে গেল মিন ইয়ঙ্গির মেয়ে পতিতালয়ে যায়। এইদিকে জাঙ্কুকের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে টুপটাপ করে। শেষে কিনা এমন একটা মেয়েকে বিয়ে করতে হবে। কোনো উপায় না পেয়ে বাবার সম্মান রক্ষার্থে বিয়ে করতে কবুল বলে নিল জাঙ্কুক। বাবার বাড়ি থেকে আসার সময় বাবার গলা জড়িয়ে ধরে ভীষণ কান্নায় ভেঙে পড়েতে। তার এই কান্নার কারণ অন্য কিছু, কারণ তে আজ তার জীবনের সব থেকে বড় অপমানটা হয়েছে। বিয়ে নিয়ে তেয়ের মনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু বিয়ের আগে তার হবু বর তাকে যে অপবাদ দিল সেটা ভোলার মতো নয়। মেয়েকে বিদায় দেওয়ার সময় তেয়ের বাবা ফাঁকায় ডেকে নিয়ে বলেন, মা, আমি তোকে বিশ্বাস করি, তবু বল, কখনো কারো প্ররোচনায় এমন কিছু করিসনি তো? আমি তোর বাবা, আমাকে খুলে বল মা, আমি তো তোর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। জাঙ্কুক যা বলল তা কি সত্যি? তে কানে হাত দিয়ে বলে, বাবা প্লিজ আর বলো না, আমি এটা সহ্য করতে পারছি না। উনি কেন এমন জঘন্য কথা বললেন? কি কারণে বললেন? তোমার মেয়ে এমন হতে পারে না বাবা। এরই মাঝে জাঙ্কুক এসে মিন ইয়ঙ্গিকে একটা ছবি দেখান, যা দেখে চমকে যান সে। এই দেখুন, আমার বন্ধু ছবি পাঠিয়েছে। খুব বাজে আর ঘনিষ্ঠ অবস্থায় একটা ছবি, যা দেখে সুগার বুকে ব্যথা শুরু হয়।
তে ছবিতে নিজেকে দেখে চমকে যায়। এটা কিভাবে হতে পারে? এটা সত্যি সে, একটা ছেলের সাথে। ছেলেটা আর কেউ নয়, জাংকুকের বন্ধু। জাংকুক সুগাকে উদ্দেশ্য করে বলে, এবার আপনার মেয়েকে বলুন কে মিথ্যে বলছে। আমি না আপনার মেয়ে। আপনার মেয়েকে উত্তর দিতে বলুন। এই অবৈধ উপায়ে আপনার মেয়ে টাকা ইনকাম করে কার জন্য? টাকার জন্য নাকি নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য? তাই কাঁদতে কাঁদতে বলে, এটা আমি হতে পারি না বাবা। আমি জানি না আমার ছবি কিভাবে গেল। আমি কিচ্ছু করিনি বাবা। জাংকুক আরো রাগান্বিত হয়ে বলে, আপনি এভাবে মিথ্যা বলে কি প্রমাণিত করতে চাচ্ছেন? সুগা নিজের মেয়ের গালে একটা থাপড় মেরে বলে, এর চেয়ে তুই মরে যেতে পারতিস না? তুই মরে গেলে আমি আরো খুশি হতাম। আমি তোর মতো মেয়েকে জন্ম দিয়েছি ভাবতেও ঘৃণা লাগছে আমার। ছি, আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না তুই। বলি বুকের ব্যথায় মাটিতে বসে পড়লেন। জাংকুক সুগাকে ধরে বলে, এতে আপনার কোনো দোষ নেই। যা করার আপনার মেয়ে করেছে। সুগা জাংকুকের হাত ধরে বলে ওঠে, বাবা আমি হাত জোর করছি তোমার কাছে। আমার মান সম্মান এমনিতেই আর নেই। তুমি আমার মেয়েকে নিয়ে যাও, আমি কথা দিচ্ছি ও আর কখনো এমন করবে না। নিশ্চয়ই খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে এমন করেছে। জাংকুক বলে, আমি চাইলে এই ছবি সবাইকে দেখাতে পারতাম, কিন্তু আমি চাইনি আপনার সম্মান নষ্ট হোক। আমি আপনার মেয়েকে বিয়ে করেছি এটা ঠিকই, কিন্তু আমি কখনো একে মেনে নিব না। তে অবাক হয়ে গেল। ছবিটা সত্যিই ছিল, কোনো এডিট ছবি ছিল না। হুবহু এর মতো আর একটা মানুষ কিভাবে হতে পারে? কে ছিল ওই মেয়েটা? নাকি জাংকুক বিয়ে করবে না বলে কোনো অজুহাত খুঁজছিল? আমাকে ফাঁসাবে বলে উনি এই ছবি বানিয়ে নিয়েছে? সবটাই ধোঁয়াশা এর কাছে। জাংকুকের পাশে বসে আছে তে, কারোর মুখে কোনো কথা নেই। জাংকুক গম্ভীর মুখে বসে আছে। তার বন্ধুরা এসে তার বউকে দেখলে কি ভাববে? শেষে কিনা এমন একটা মেয়েকে বিয়ে করতে হলো তাকে। জাংকুক তের দিকে তাকিয়ে বলে, শুনুন, আমার এমনিতেও ইচ্ছে ছিল না আপনাকে বিয়ে করার, কিন্তু তাও আমি মেনে নিতাম যদি আপনি কোনো ভালো মেয়ে হতেন। হোয়াট এভার, আমার জীবনে আপনার কোনো অধিকার নেই। তে কোনো প্রতিবাদ না করে কেঁদে যাচ্ছে, আর ওই ছবির কথা ভেবে যাচ্ছে। জাংকুকদের বাড়িতে তেকে না হলে জাংকুকের বন্ধুরা বউ দেখতে এসে অবাক হয়ে যায়। জাংকুকে বলে, কিরে ভাই, ভালোই বিয়ে করেছিস। বউ পাবি মাঝে মাঝে, আমরা ফ্রি তো পাবো। তোর টাকা ইনকাম হবে। শেষে কিনা এই মেয়ে বিয়ে করলি, সেদিন তো কত জ্ঞান দিলি, আর আজ নিজেই এই মেয়েকে বিয়ে করে আনলি। জাংকুক রাগে রুম থেকে বেরিয়ে গেল। বিয়ের আসরে যেটা ঘটে গেল সেটা নিয়ে খুবই চিন্তিত তের হাজবেন্ডের উপর একটু রাগ করলো না, কারণ তের হাজবেন্ড জাংকুকের রাগ করাটাই স্বাভাবিক। কেননা জাংকুক যে ছবিগুলো দেখিয়েছে সেগুলোতে সত্যি তের মতো একটা মেয়ে ছিল। আর জাংকুকের যে বন্ধুগুলো এসেছিল, ওই মেয়েটার ছবি ওই ছেলেগুলোর সাথেই ছিল। যেখানে অন্য কোনো মেয়ে হলে সুসাইডের পথ বেছে নিত, সেখানে তে প্রতিজ্ঞা করলো আসল সত্যটা সে বের করে ছাড়বে। গায়ে ভারী ভারী গহনা পরে বড্ড অস্বস্তিতে আছে তে। আজ তার শ্বশুরবাড়িতে প্রথম দিন, আর আজ যে ঘটনা ঘটে গিয়েছে, শ্বশুরবাড়ির সবাই তের দিকে কেমন চোখে তাকাচ্ছে। তে বেশ বুঝতে পারছে সবাই তাকে নিয়ে সমালোচনা করছে। তাই তে সিদ্ধান্ত নিল সবার এই ধারণা ভুল প্রমাণ করে দিবে। নিজের ঘরে একা একা বসে আছে তে, তার কাছে কেউ নেই। এইদিকে ক্ষুধার প্রাণ যায় যায় অবস্থা। বাইরে অনেক জল খোলা চলছে আজকের ব্যাপারটা নিয়ে, তাই নতুন বউয়ের খোঁজ আর কেউ নিচ্ছে না। জাংকুকের বাবাকে আত্মীয়রা সবাই ধরেছে। টাকা আর ক্ষমতা পাওয়ার লোভে এমন একটা বাজে মেয়েকে সে বউ করে বাড়িতে এনেছে। জাংকুকের বাবাকে যে যা পারছে তাই বলে যাচ্ছে। এইদিকে তের চিন্তা হচ্ছে তার বাবাকে নিয়ে। শেষমেশ তার বাবা তাকে ভুল বুঝলো। জাংকুক বাড়িতে তার মা বাবার সাথে প্রচণ্ড রাগারাগি করছে। সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। জাংকুক ব্যাগ গুছিয়ে রওনা হলো। এমন সময় তে জাংকুকের সামনে গেলে জাংকুক বলে, এই পথটা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি তোকে বউ বলে মানি না। আমি সহ্য করতে পারছি না তোকে। কেন আমার জীবনটা নষ্ট করলি? তুই এই বাড়িতেই থাক, আমি চলে যাচ্ছি। তে কোমরের শাড়ি পেঁচিয়ে বলে, কি ভেবেছেন কি আপনি? আপনার মানা আর না মানা এখন আর কিছু আসে যায় না। এটা কি সিনেমা পেয়েছেন নাকি যে বিয়ের পর বলছেন বিয়ে মানবেন না? আপনি মানলেও আমি আপনার বউ, আর না মানলেও। হিন্দি মুভি নাকি বাংলা মুভি, কোনটা দেখে এগুলো শিখেছেন? এসব ন্যাকা ন্যাকা সিনেমার ডায়লগ বাস্তবে কাজে লাগে না। বিয়ে মানবেন না বললেই হয়ে গেল। শুনুন, আমার সাথে বেশি বাড়াবাড়ি করবেন না। এমনিতেই লোক সমাজে আমার মান সম্মান বলে কিছু রাখেননি। যেখানে চারদিকে মানুষ আমার বাবাকে বলতো মতো মেয়ের বাবা হওয়া ভাগ্যের ব্যাপার, সেখানে আপনি আমাকে কলঙ্কিত করে চলে এসেছেন। জাংকুক তের কথা না শুনে হাঁটা দিল। এমন সময় তে জাংকুকের হাত ধরে টানতে টানতে নিজের রুমের ভেতরে নিয়ে রুমের দরজা লক করে দিল। বাড়ি ভর্তি আত্মীয় সবাই
অবাক হয়ে গেল। সবাই বলাবলি করছে, এমন বউ আজ প্রথম দেখলাম। লজ্জার মাথা খেয়ে বরকে টেনে ঘরে নিয়ে গেল। কার কথা পাত্তা না দিয়ে ঘরে দরজা লাগিয়ে বলে, আজ আমাদের ফুলসজ্জা, আর আপনার ফুলসজ্জা আমার সাথেই হবে। আর হ্যাঁ, ন্যাকামি করে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি সোফাতে ঘুমাবেন বা ফ্লোরে। আমার সাথে এই খাটেই ঘুমাবেন। সেটা না হলে গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে চলে সুসাইড নোট লিখে রেখে দিয়ে যাব। কোনো সিনেমাটিক ডায়লগ দেবেন না মিস্টার জিউন জাংকুক। আই লাভ ইউ। না মানে আগে ভালোবাসতাম না, বাট এখন থেকে বাসি, আর ভীষণ ভালোবাসার চেষ্টা করব। কারণ আপনি আমার স্বামী, তাই আমার আপনাকেই ভালোবাসা উচিত, আর আপনার আমাকে ভালোবাসা উচিত। আন্ডারস্ট্যান্ড? আপনি ভাববেন না আমাকে ছেড়ে যেতে চাইলেই আমি যেতে দিব। কালেমা পরে বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য নয় মিস্টার। জাংকুক অবাক হয়ে গেল। কোথায় ভেবেছিল সে তার বউকে ধমকে রাখবে, উল্টা তার বউ তাকে ধমক দিয়ে দিল। জাংকুক ভেবেছিল মেয়েটা ভয়ে চুপসে যাবে, কিন্তু হলো পুরোটাই উল্টো। জাংকুককে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তে বলে ওঠে, লিসেন, কি ভাবছেন আমি কেমন টাইপের মেয়েটাই তো? যেটা ভাবছেন ওটাই ঠিক, আমি ওই টাইপেরই মেয়ে। আমাকে বাংলা সিনেমার সাবানা ভাবার কোনো কারণ নেই। আর আমি ইনা মিনা টিনা মার্কা মেয়েও না। ভেবেছেন আমাকে দিনের পর দিন খোঁটা দিয়ে যাবেন আর খারাপ ব্যবহার করবেন, আমি সেটা মুখ বুজে সহ্য করব? কখনোই না। শুনুন, আপনি আমাকে ভুল বুঝেছেন, সেটা স্বাভাবিক ব্যাপার। আমি খুব পজিটিভ মাইন্ডের মেয়ে, এটা আপনাকে কোনোরূপ দুষ্টুতি দেব না। আমি আপনার জায়গায় আমি থাকলে এমনটাই রিয়েক্ট করতাম, কারণ আমি জেনে শুনে চাইতাম না যে আমার হবু বর পতিতালয়ে যায় আর আমি তাকে বিয়ে করি। আপনার যোগ্য স্ত্রী হয়ে আমি দেখাবো যে আমার সম্পর্কে আপনার যে ধারণা হয়েছে সেটা ভুল। জাংকুক ভাবতেই পারেনি এমন চমৎকার একটা মেয়ের সাথে তার বিয়ে হবে। মেয়েটির কথায় যেমন পটু, কোনো রক্তে মাংসে করা ছেলে তার প্রেমে না পড়ে পারবে না। জাংকুক জীবনে এমন সুন্দর মেয়ে কখনো দেখেনি। একটা মেয়ে কতটা পজিটিভ মাইন্ডের হতে পারে সেটা তেকে না দেখলে বুঝতোই না। জাংকুকের মুখে কোনো কথাই ছিল না তেকে বলার মতো। তাছাড়া জাংকুক তো জীবনে এমন মেয়ে চেয়েছিল যে তার প্রেমের জালে জড়িয়ে রাখবে, তার কথা সারাক্ষণ শুনতে ইচ্ছে হবে। জাংকুক ভুরু কুঁচকে তের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাকে খুন করবেন নাকি? তে হেসে বলল, এইসব খুন টুন করে বিধবা হতে চাই না আমি। জাংকুকের সামনেই তে তার শাড়ি খুলতে শুরু করলো। এক্সকিউজ মি, আপনি কি করছেন এগুলো? শাড়ি খুলছি। এত ভারী শাড়ি আর গহনা জাস্ট নেওয়া যাচ্ছে না, তাই বলে আমার সামনেই? তাহলে কি রাস্তায় ছেলেদের সামনে খুলবো নাকি? আমি এখন খুলে ফেলবো, আর সেটা আপনার সামনেই। জাংকুক নিজের চোখ বন্ধ করে ফেললো। তে হালকা হাসতে হাসতে বলে ওঠে, মিস্টার ভদ্রলোক, আমি আগেই আপনার ব্যাপারে সব জেনে নিয়েছি। আপনার সামনে কিছু পড়া না থাকলেও যে খারাপ নজর দিবেন না সেটা আমি জানি। শুধু একটু দুষ্টামি করার জন্য এটা করা। তে মনে মনে বলে ওঠে, বেটা ভেবেছিল বাঘের পাট নিবে, দিয়েছি তো ভেড়া বানিয়ে। এই জন্য বান্ধবীরা বলেছিল প্রথম রাতেই বিড়াল মেরে দিবি, দিয়েছি তো বিড়াল মেরে এবার মেমো করে বেড়াও। আমাকে পতিতে বলা, দেখো না কি কি করি। জাংকুক বেচারা একদমই মুখে কোনো কথা বলে নেই। সে যে তেকে কিছু বলবে তেমন কোনো রাস্তাও তে খোলা রাখেনি। জাংকুক চোখ খুলে অবাক। ঘরের মাঝে তার নতুন বউ সাদা ধবধবে টি শার্ট আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। সে নিজের চোখে হাত খোপা করতে করতে বলে, কি দেখছেন? দেখুন, আমি রাতে টি শার্ট ছাড়া ঘুমাতে পারি না। এটা নিশ্চয়ই আপনার টি শার্ট। আপনাকে জিজ্ঞাসা না করেই পরে নিলাম। কাল আমাকে কয়েকটা টি শার্ট আর স্কার্ট কিনে দিবেন। আর আপনি কি এই শেরওয়ানি পরে ঘুমাবেন নাকি? যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। জাংকুক নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। শাওয়ার সেরে জাংকুক ভেবেই যাচ্ছে, কি মানাবি এই মেয়েটা। যে মেয়েটাকে সহ্য করতে পারছিল না, আর সেই মেয়েটা তার কথার জাদুতে জাংকুকের মন বদলে দিয়েছে। যে মেয়েটা এত মিষ্টি করে কথা বলে, সেই মেয়েটা এত বাজে প্রফেশনে কিভাবে যেতে পারে? এই মেয়েটাকে তো যে কেউ ভালোবাসতে পারতো, তাহলে মেয়েটা কেন এমন কাজ করলো? মেয়েটার কথাগুলো এমন স্পষ্ট আর ক্লিয়ার, তাতে মনে হয় না যে মেয়েটা অমন প্রফেশনের। এমন সময় কেউ একজন ঘরের দরজায় কড়া নাড়লো। তে গায়ে ওড়না পেঁচিয়ে দরজা খুলতেই জাংকুকের বন্ধুরা এসে হাজির। জাংকুকের বন্ধুরা তে কেমন পোশাকে দেখেই অবাক। শীষ বাজিয়ে বলে, কি পতিতে বিয়ে করার প্রয়োজন ছিল? তোমাদেরকে আবার সংসার করা লাগে নাকি? এমনিতে তো সব পাওয়া যায়। কারো বউ হওয়ার যোগ্যতা আছে নাকি তোমার? জাংকুকের মতো ভালো ছেলের কপালে এই জুটলো, আজ আবার হবে নাকি আবার ফুলটুসি? তে ঠাস শব্দে জাংকুকের বন্ধুর গালে একটা থাপ্পড় মেরে দিল। জাংকুকের বন্ধু উল্টা তীর গানে চড় মারতে গেলে তে হাত ধরে ফেলে। জাংকুক ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তে
তে ওর বন্ধুর হাত ধরে রেখেছে। জাঙ্কুক বিষয়টা দেখে অবাক হয়ে যায়। জাঙ্কুককে দেখে জাঙ্কুকের বন্ধু বলে, দেখ ভাই তোর বউ। তে জাঙ্কুকের বন্ধুর হাত ঝাড়ি মেরে বলে, উনি কি দেখবে? ওনাকে ডাকছেন কেন? ওনাকে নালিশ দিবেন আর উনি আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিবে? কি এতক্ষণ কি বলছিলেন? আমি পতিতা, আমার সংসারের প্রয়োজন নেই, বিয়ের প্রয়োজন নেই, আপনার বন্ধুর জীবন নষ্ট করেছি। প্রথম কথা, আমি পতিতা নয়। আর দ্বিতীয় কথা, যদি ধরেই নিই আমি পতিতা, তাহলে আপনি কি? আপনি কি দুধে ধোয়া তুলসী পাতা? একটা মেয়ে পতিতা কিভাবে হয় যদি আপনার মতো ভদ্রলোকরা তাদের কাছে না নেয়? একটা পতিতা অবশ্যই তার পেশা ছেড়ে দিত যদি আপনার মতো ভদ্রলোকরা তাদের কাছে না যেত। একটা মেয়ে টাকার জন্য একটা ছেলের কাছে সময় কাটালে তাকে পতিতা বলে, আর একটা ছেলে টাকা দিয়ে সময় কাটালে তাকে কি বলে? উত্তর দিন, তাকে কি বলে? একটা মেয়ে পতিতা হলে সেই মেয়েটির সাথে রাত কাটানো ছেলেগুলোকেও পতিতা বলা হয়। আমার যদি বিয়ে করার রাইট না থাকে, আপনাদের কিভাবে রাইট থাকে? আমার যদি সংসার করা না সাজে, তাহলে আপনাদের কিভাবে রাইট থাকে? লজ্জা করে না আপনার একটা মেয়ের সাথে রাত্রি যাপন করে এসে সেই মেয়েকে পতিতা বলে উপদেশ দিতে? জাঙ্কুকের বন্ধু তাই বলে আমার গায়ে হাত তুলবেন আপনি? মাত্র একটা চরের প্রাপ্য নয় আপনি। আপনাকে উচিত শহরের সব মানুষ জড়ো করে তাদের সবার সামনে জুতাপিটা করে আপনাদের আসল পরিচয় বের করে দেওয়া, যে এরাই তারা যারা রাতের আধারে পতিতালয়ে যায় আর দিনের আলোতে মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়। জাঙ্কুক অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি মেয়েটি এতটা প্রতিবাদী আর এতটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে। জাঙ্কুক তার বন্ধুকে বলে, কি সমস্যা ভাই, কি হয়েছে? উনি কি বলবে? আমি কি বলছি? কি হয়েছে? উনি আমাকে ওনার সাথে থাকার প্রস্তাব দিয়েছে, যার জন্য ওনাকে থাপ্পড় মেরেছি, যার জন্য ওটা উনিও আমাকে মারতে চেয়েছিলেন। কি মিস্টার জাঙ্কুক, এসব আপনার বন্ধু? এই সমাজে আপনার চলাফেরা? বাড়ির সভ্য সমাজ, বাহ! নিজের স্ত্রীকে অপমান করছে আর বর আঙ্গুল গাড়ি দিয়ে চুষছে। জাঙ্কুক ওর বন্ধুর গালে একটা থাপড় মেরে বলে, এখান থেকে বের হ। আমি ভাবতেও পারিনি তোরা এমন প্রস্তাব দিতে পারবি। অন্তত আমার মান সম্মান রাখা উচিত ছিল তোদের। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। জাঙ্কুকের বন্ধুরা বেরিয়ে গেলে জাঙ্কুক দিকে তাকিয়ে বলে, আই এম সরি তে, ভেরি সরি। আচ্ছা আচ্ছা, কিসের জন্য সরি? আপনার বিয়ের আসলে করার রিয়েক্ট নাকি আপনার বন্ধুর করা ব্যবহার? দুটোই। জাঙ্কুক যেন তের কথার ছুটিতে নিজেই যেন হয়ে গেল। তেকে উপেক্ষা করার মতো শক্তি হারিয়ে ফেললো। মেয়েটি কথা দিয়ে জাঙ্কুককে দুর্বল করে ফেললো। তে জাঙ্কুককে বলে, মিস্টার জাঙ্কুক, জানেন আমার সমাজে আমার সম্মান ছিল খুব। সবাই বাবাকে বলতো আপনার মেয়ে একটা লক্ষ্মী, এমন মেয়ে থাকলে আর কিছু লাগে না। জানেন আজ আমার সমাজ আমাকে চরিত্রহীনা বলে জানে। তারা জানে আমি একটা মুখোশধারী, আমি পতিতা। আমার চরিত্রের এই তফা যে ভুল, সেটা প্রমাণ করার মতো উপযুক্ত প্রমাণ আমার কাছে নেই। আমি যে নির্দোষ সেটা প্রমাণের জন্য সঠিক প্রমাণ আমার হাতে নেই। জানেন তখন খুব অসহায় লাগে যখন চারদিকে সবাই দোষারোপ করে। দোষ না করেও দোষী হতে হয়। জাঙ্কুকের হঠাৎ খুব খারাপ লাগতে শুরু করলো। সে নিজের অজান্তে কোনো ভুল করে ফেলেনি তো? এমন তো হতে পারে হুবহু দেখতে একই রকম দুইটা মানুষ, কিন্তু না, জাহাজের সেম মিল। ভাবতে ভাবতে জাঙ্কুক আর তে ঘুমিয়ে গেল। খানিক পরে জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। হঠাৎ জাঙ্কুকের খেয়াল হলো তার পাশে শুয়ে থাকা ঘুমন্ত পরিটার দিকে। ডিম লাইটের আলোতে তের ফর্সা শরীর দেখা যাচ্ছে। মেয়েটা মনে হয় এমন ছটফটিয়ে থাকে সব সময়। ঘুমানোর স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। ওড়না বেড থেকে নিচে পড়ে আছে, গেঞ্জিটা খানিকটা উঁচু হয়ে আছে। জাঙ্কুক তের ওদের আর শরীর খেয়াল করে দেখে। জাঙ্কুকের মনে সন্দেহ হলো, একটা পেশাধারী পতিতা কখনো এমন হতে পারে না। তাদের শরীরে বিভিন্ন চিহ্ন ফুটে থাকে। তের শরীর একদম নিখুঁত। কেন যেন জাঙ্কুকের মনে হচ্ছিল মেয়েটা যেন পতিতা না হয়, মেয়েটা যেন পবিত্র একটা মেয়ে হয়। হঠাৎ জাঙ্কুকের খেয়াল হলো তের গলা একদম সাদা, কিছুই নেই। জাঙ্কুক সাথে সাথে তার ফোন থেকে পিকচার বের করলো, কারণ পিকচারে থাকা মেয়েটার গলায় বেশ বড় একটা জট ছিল, কালো দেখতে। জাঙ্কুক জিজ্ঞাসা করেছিল, সে বলেছিল এটা তার জন্মদাগ। জাঙ্কুকের কেমন জানি সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে কোথাও কিছু একটা গরমিল হয়েছে। হঠাৎ তের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে লাফ দিয়ে উঠে যায়। তে তাকিয়ে দেখে কেউ একজন তার উপর ঝুঁকে আছে। তে আড়মোড়া দিতে লোকটা সরে গিয়েও ওপাশ ফিরে শুয়ে পড়ে। তে বুঝতে পারে জাঙ্কুকে ছিল, আর জাঙ্কুকই তেকে দেখছিল। তে ইচ্ছা করে জাঙ্কুককে জড়িয়ে ধরে, কিন্তু অজান্তে জড়িয়ে ধরার ভান ধরে। জাঙ্কুক আরো শক্তভাবে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তাই আগে থেকে ভীষণ দুষ্ট টাইপের। দুষ্টমি করাটাই
ওর একটা ইম্পর্টেন্ট কাজ। এদিকে জাঙ্কুক বেচারা মহা মুশকিলে পড়েছে। একটা বন্ধ ঘরে নিজের বিয়ে করা সুন্দরী বউ জড়িয়ে ধরলে যে কারো ঠিক থাকা সম্ভব নয়। জাঙ্কুক খানিকটা সরে ঘুমানোর চেষ্টা করলো। জাঙ্কুক যতটা সরে তে ততটাই জাঙ্কুকের দিকে সরতে থাকে। জাঙ্কুক উপায় না পেয়ে বউয়ের সাথে লেপটে থেকেই ঘুমাতে হলো। পরের দিন সকালে জাঙ্কুকের ঘুম ভাঙতেই অবাক হয়ে যায় সে। জাঙ্কুক দেখতে পায় তার বুকের সাথে লেপটে আছে তে, কি সুন্দর করে বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। তের নিঃশ্বাস জাঙ্কুকের বুকে উপচে পড়ছে। এমন সময় তেরও ঘুম ভেঙে যায়। তে ঘুম ভাঙতেই দেখে জাঙ্কুকের বুকে সে। তে লাফ দিয়ে উঠে চুল হাত খোপা করতে করতে বলে, এই আপনি কিছু করেননি তো? জাঙ্কুক কাশতে কাশতে বলে, কিছু করেছে মানে? কে বলছো এসব? না মানে যেভাবে জড়িয়ে ধরেছিলেন আর একটু হলে তো আমার দমে বেরিয়ে যাচ্ছিল। আমি না, আপনি জড়িয়ে ধরেছিলেন। দম তো আমারও বেরিয়ে যাচ্ছিল। আমি তো ঘুমের মাঝে অজান্তে জড়িয়ে ধরেছিলাম, আর আপনি তো ইচ্ছে করে জড়িয়ে ধরেছিলেন। এই যে না মিস, আপনি ধরেছিলেন। যান এবার গোসল করে ফ্রেশ হয়ে বাইরে যান এক্ষুনি, নাহলে সবাই ডাকাডাকি করতে আসবে। অদ্ভুত, গোসল করতে যাব কেন? আপনি ঘুমের মাঝে কিছু করেননি তো? সত্যি করে বলুন বলছি। এই ছিল আপনার মনে? জি না, আমি ওই টাইপের ছেলে না, আমি কিছুই করিনি। কিন্তু বাইরের কেউ সেটা মানবে না। আজ আমাদের ফুলসজ্জা, তো কিছু করি আর না করি সবাই এটাই ভাববে। আর পাঁচটা দম্পতির মাঝে যা হয়েছে আমাদেরও তাই হয়েছে। বাইরে গেলে সবাই বিভিন্ন প্রশ্ন করবে। তার থেকে বেটার আপনি গোসল করে ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে বেরিয়ে যান, তাহলে সবাই ব্যাপারটা নর্মালি নিবে। তে অবাক হয়ে যায়, এ কোন নিয়ম? কিছু করলেও ভাববে, না করলেও ভাববে। তে জাঙ্কুককে বলে, শুনুন, শাড়িটাই আমি পরতে পারবো না, আমাকে আপনার জিন্স আর গেঞ্জি দিন। আমার জিন্স আপনার হবে তো? হবে মানে দৌড়বে? হ্যাঁ, আপনি দৌড়াবেন। 5 ফিট 11। একটা ছেলের জিন্স আপনার পা থেকে মাথা পর্যন্ত হবে। আমি ছেলে হলে আমি অতটাই লম্বা হতাম। মেয়ে মানুষ হিসাবে ঠিকই আছি, না হয় আপনার থেকে একটু শর্ট, বাট জিন্সের নিচ দিয়ে কেটে নিব। আপনি জিন্স কাটবেন, তার থেকে আপনি আমার একটা হাফ প্যান্ট পরুন, এটাই বেটার হবে। কি? আমি হাফ প্যান্ট পরবো? তাও আবার আপনার? শিখেছি, মানুষ কি বলবে আমায়? এই যে নতুন বউ, জিন্স পরলে মানুষ কি ভাববে? আপনাকে শাড়ি পরতে হবে। আমি শাড়ি পরতে পারি না। অবশেষে কি বউয়ের শাড়ি পরানোর দায়িত্ব নিতে হবে বলে মাথায় হাত দিয়ে দাঁড়ালো জাঙ্কুক, আর তে গিয়ে শাওয়ার ছাড়লো। তে ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরোলো। তের চোখে মুখে মহা বিরক্তি। কিভাবে এখন সে শাড়ি পরবে? একটা মেয়ে হয়ে শাড়ি পরতে পারে না, এটা মানুষকে বললেও হাসাহাসি করবে। তাছাড়া এমনিতেও তাকে নিয়ে সমালোচনা শেষ নেই এখন। তেও ভেবে নিয়েছে তাকে কেউ কিছু বললে সে সঠিক উত্তর দিয়ে দেবে। তে বাইরে বেরিয়ে আসতে দেখতে পেল জাঙ্কুক টাওয়াল পেঁচিয়ে আছে। জাঙ্কুক গোসলের আগে টাওয়াল পরেই গোসল করে, এটা তার রোজকার অভ্যাস। এখন ঘরে বউ আসাতে খানিকটা অস্বস্তি হচ্ছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, এই যে হ্যালো, আপনার কোনো লজ্জা নেই তাই না? এইভাবে আমার সামনে জাস্ট একটা টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন, গায়ে শার্ট গেঞ্জি কিছুই নেই। বলে দিয়ে মাথা থেকে টাওয়ালটা জাঙ্কুকের গায়ে ফেলে দিয়ে বলে, এটা গায়ে পড়ুন। জাঙ্কুক ভুরু কুঁচকে দিয়ে এদিকে তাকিয়ে বলে, এই যে মিস সুন্দরী, আমি কি আপনার মতো মহিলা নাকি যে আমাকে সব থেকে ঢুকে রাখতে হবে? আমি ছেলে মানুষ, একটা শার্ট আর প্যান্ট পরলেই চলে। তে কোমরে হাত বেঁধে বলে, তাহলে আমি কি মহিলা? জাঙ্কুক ডান ভুরু উঁচু করে বলে, তাতে কোনো সন্দেহ আছে নাকি? জাঙ্কুক চোখ দিয়ে ইশারা করে তেকে দেখিয়ে বলে, দেখুন নিজের দিকে তাকিয়ে কিভাবে আছেন। তে জাস্ট পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। চুল দিয়ে টুপটাপ পানি পরে ব্লাউজের পুরোটা ভিজে গিয়েছে, গলা মুখ সবকিছু পানিতে ভিজে আছে। তে যে তাড়াহুড়োতে ওড়না ছাড়া বেরিয়েছে সেটাও খেয়াল করেনি। এইভাবে ভিজে জ্বর ঠান্ডা লাগাবেন, কষ্ট আপনিই পাবেন। ঠিকভাবে চুলও মুছতে পারে না দেখছি। জাঙ্কুক একটু একটু করে তেয়ের দিকে এগিয়ে গিয়ে তেয়ের দেওয়া টাওয়ালটা দিয়ে তেয়ের চুলের পানি মুছে দিতে বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে সব সভ্য ছেলে অসভ্য হয়ে এক্সাইটেড হয়ে যাবে। শাড়িটা পরে নিন। আমি শাড়ি পরতে পারি না যে। জাঙ্কুক বলে, আমি সাহায্য করছি, আপনি চুপ হয়ে দাঁড়িয়ে থাকুন। জাঙ্কুক বিছানায় থাকা লাল টকটকে সুতির শাড়িটা নিয়ে তেকে পরিয়ে দিতে থাকে। জাঙ্কুক বলে ওঠে, কি হলো, এভাবে নড়ছেন কেন? তে বলে, সুরসুরি দিচ্ছেন কেন আপনি? বাবা, মানুষের তো সুরসুরি থাকে, আপনাকে না দেখলে বুঝতামই না। দেখুন এবার ঠিকঠাক আছে কিনা। তে অবাক হয়ে যায়, সে মেয়ে মানুষ শাড়ি পরতে পারে না, অথচ জাঙ্কুক ছেলে মানুষ তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। শাড়ি পরানো শেষ হলে তে জাঙ্কুককে অজান্তে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে থমকে যায়। এভাবে ফুট করে তে তাকে জড়িয়ে ধরবে ভাবতে পারেনি। তে জাঙ্কুককে ছেড়ে দিয়ে বলে ওঠে, কিছু মনে করেনি তো? আমার বেস্টিকে খুশি হলেই জড়িয়ে ধরতাম। জাঙ্কুক বলে ওঠে, কাকে কাকে জড়িয়ে ধরেছেন? কাউকেই না।
শুধু বেস্টিকে, না আবার রাস্তার কোনো ছেলের প্রতি খুশি হয়ে জড়িয়ে ধরেননি তো? আমাকে কি এমন মনে হয় আপনার? আপনি বর হন তাই আপনাকে ধরলে পাপ নেই কোনো। এমন সময় জাঙ্কুকের ফুপু ডাকলো বাইরে থেকে। বাইরে গেলে জাঙ্কুকের ফুপু বলে ওঠে, বাপের বাড়ি থেকে কিছু শেখনি? বিয়ের পরের দিন এত দেরি করে কেউ ঘুম থেকে ওঠে? চুপ থাকার মেয়ে নয়, ফুপুকে বলে ওঠে, দেখুন আমি আজ আরো খুব ভোরে ঘুম থেকে উঠেছি। রেগুলার এত সকালে আমি ঘুম থেকে উঠি না। কাল থেকে 8টার আগে আমাকে কেউ ডাকবেন না। আর দেখুন, আমার সাথে আমার বাপের বাড়ি তুলনা করবেন না। বাড়ির বউ বলে ভাববেন না যে যা বলে তাই পার পেয়ে যাবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। জাঙ্কুকের ফুপু তো আকাশ থেকে পড়লো, এটা ঘরের বউ নাকি অন্য কিছু। বাইরে যাওয়ার পর জাঙ্কুক তের ফোন চেক করে। তের ফোনে কয়েকটা মেসেজ এলো। তের বেস্টি পিকচারগুলো পাঠিয়েছে। জাঙ্কুক পিকচারগুলো দেখে, অনুশোচনায় ভুগছে। প্রতিটা ছবিতে তারিখ উঠে আছে 10ই জানুয়ারি। এই দিনে তো তে তার বন্ধুদের বাসায় এসেছিল টাকার বিনিময়ে। একই সময়ে একটা মানুষ দুইটা জায়গায় কিভাবে থাকতে পারে? জাঙ্কুকের মনে আরো বেশি কৌতূহল বাড়তে থাকে। জাঙ্কুকের বিষয়টা বেশি খতিয়ে দেখতে ইচ্ছে হলো। তের ফ্রেন্ডকে মেসেঞ্জারে কল দিল। জাঙ্কুক একটা সালাম দিয়ে জানালো সে তের হাজবেন্ড। তের বান্ধবীর কাছে জানতে চাইলো এটা কিসের ছবি আর কোথা থেকে তোলা। তের বান্ধবী জানালো তারা তাদের একটা বান্ধবীর বিয়েতে গিয়েছিল সিলেট। সেখানে গিয়ে 7 দিন ছিল। আর তখনই ছবিগুলো উঠানো। জাঙ্কুকের মাথায় যেন বাস পড়লো। একই দিনে ঢাকা টু সিলেট 1 ঘন্টার মাঝে যাওয়া আসা অসম্ভব। কারণ সেদিন দেখে ভাবা মেয়েটি জাঙ্কুকের বন্ধুদের সাথে কয়েক ঘন্টা ছিল। জাঙ্কুকের মাথায় কিছুই ঢুকছে না। এর মন সায় দিল সেদিনের মেয়েটি কোনোভাবেই ছিল না। তাহলে সেদিনের মেয়েটা কে ছিল? জাঙ্কুকের মনে বেশ কতগুলো প্রশ্ন জড়সড় হলো। মনটা এখন বেশ ফ্রেশ লাগছে। তার ভাবনাটা হয়তো ভুল আর ঠিক এই মুহূর্তে ভাবতে ইচ্ছা করছে না। কারণ জাঙ্কুক এক রাতেই তের ভালোবাসার জালে জড়িয়ে পড়েছে। সে নিজের রুম থেকে বাইরে এসে দেখে তে বারান্দার চেয়ারে বসে আছে আর বিভিন্ন মানুষ তেকে দেখতে এসেছে। নতুন বউ হলে সবাই দেখতে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। মানুষজনের ঝামেলা কমে গেলে জাঙ্কুকের মা বাবা বলে, মা তে আমার ছেলেকে ভুল বোঝো না, ও কিন্তু খুব ভালো। হঠাৎ তোমার মতো একটা মেয়ে কোথায় দেখেছে আর তোমাকে ভুল বুঝেছে। তবে ও কিন্তু খুব ভালো ছেলে, পরে তুমি বুঝতে পারবে। আর তুমি ভেবো না জমি ঠিক করার জন্য ছেলেকে প্রেশার দিয়েছিলাম তোমাকে বিয়ে করতে। এসব জমির কোনো ব্যাপারই ছিল না মা, শুধুমাত্র ছেলেকে বিয়ে করানোর জন্য এই মিথ্যা নাটকটা করেছিলাম। তোমাকে আমার আগে থেকেই চেনা মা, তুমি অনেক ভালো মেয়ে, সেটা আমরা জানি। আমার ছেলের চরিত্র অনেক ভালো, আর আমার ছেলের জন্য আমরা সঠিক মেয়েকেই এনেছি। তুমি আমাদের বৌমা না, আমাদের মেয়ে। জাঙ্কুকের মা ছেলের বউকে একটা চেন পরিয়ে দিল আর তেকে বলল, তুমি কিছু নিয়ে মন খারাপ করো না। তে জাঙ্কুকের বাবাকে বলল, কিন্তু আমার বাবা, উনি তো আমাকে ভুল বুঝছে। জাঙ্কুকের বাবা বলে ওঠে, তুমি ভেবো না, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, ওদিকে সব ঠিক আছে। বলে জাঙ্কুকের বাবা তের বাবাকে কল করে দিয়ে তের দিকে ফোনটা ধরিয়ে দেয়। তের বাবা ফোনে বলে ওঠে, মাতে আমি জানি আমার মেয়ে কেমন, তবু আমি তো বাবা, এমন কিছু শুনলে দুশ্চিন্তা হয়। শ্বশুর বাড়ির সবার সাথে মানিয়ে নিস মা, অনেক ভালো পরিবার পেয়েছিস, অনেক সুখী হবি। সকালে খাওয়া শেষ করে তে তার বড় ননদের সাথে গল্প করছে। জাঙ্কুকের ইচ্ছে করছে তেকে একটু সরি বলবে, বাট কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। জাঙ্কুক তার বোনকে ডেকে বলে, আপু দুলাভাই ফোন দিয়েছে, মা তোমাকে ডাকছে। জাঙ্কুকের বোন যাওয়ার পর জাঙ্কুক তেকে বলে, আমার আপনার সাথে কিছু কথা আছে, রুমে চলুন। দুপুর গড়িয়ে বিকাল, সবাই দুপুরের খাবার খেয়ে রেস্ট করছে। জাঙ্কুক তেকে ডেকে নিজের ঘরে দরজা লক করলো। তে সন্দেহান ভাবে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে উঠলো, কি সমস্যা? দিনে দুপুরে ঘরের দরজা লক করছেন যে? খুন বুঝি, মানুষ কি ভাববে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে, মেয়েটার নিশ্চয়ই একটা বাচ্চা, কোনো ইগো নেই, কিছুই নেই। থাকলে তার সাথে যে ব্যবহার করা হয়েছে, নাক গাল মুখ ফুলিয়ে কান্নাকাটি করতো, বা আমার উপর এক আকাশ অভিমান নিয়ে বসে থাকতো, বা রেগে থাকতো, তার মাঝে এমন কিছুই নেই। কেন? মেয়েটা বড়ই পাগলি টাইপের। এমন মেয়েরা সবসময় ভালো মনের হয়, আর ছেলেরা চট করে এদের দুষ্টমির প্রেমে পড়ে যায়। মেয়েটার চোখে মুখে কি মায়া! এসব ভাবতে ভাবতে জাঙ্কুক কোথায় যেন হারিয়ে গিয়েছে। আর এই সুযোগে তে ঘরে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। জাঙ্কুক সাথে সাথে তের হাত টেনে ধরে, দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। তের হাত ভর্তি চুড়িগুলো ঝনঝন করে বাজছে। তে নার্ভাসনেসে ঠোঁট কামড়াচ্ছে, আর সেদিকে পূর্ণ দৃষ্টিতে জাঙ্কুক তাকিয়ে। তে ব্যাপারটা বুঝতে পেরে জাঙ্কুকে বলে ওঠে, এইভাবে হাত ধরে রেখেছেন, কি সমস্যা আপনার?
এই যে মিস্তে, আমার সমস্যা না খুঁজে আপনার সমস্যা খুঁজুন, তাহলে সব বুঝতে পারবেন। পেতনিদের মতো নতুন বউ সারা বাড়ি পাইচারি করে বেড়াচ্ছ কেন? কোথাও একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে থাকবে, তা না, ডাকাডাকি করে বেরোচ্ছে। এই যে সাউন্ড বলছি, আমার সব লজ্জা টজ্জা কিচ্ছু নেই। এবারে সবাই খুব ভালো, তাই আমার লজ্জা লাগছে না। সবার মাঝে কি আমিও আছি? না, আপনি তো আস্ত একটা কি বিশ্রী ভাবে আমাকে অপমান করেছেন আপনি, কিচ্ছু বলিনি। রাগও আছে তোমার? না নেই, আপনি জানেন না আমার অনেক রাগ। এতটুকু পিচ্ছি মানুষের কোথায় রাগ থাকে? শুনুন, দেখতে পিচ্ছি লাগলো আমি এতটা পিচ্ছি না, যেমন ভাবছেন তেমন না। কি বলতে ডেকেছেন তাই বলুন। কি ব্যাপার বাঘিনী, কাল যেভাবে ধমকাচ্ছিলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আজ তাহলে এমন দুর্বল কেন? সামান্য হাত ধরেছি এটি, আর অন্য কিছু করলে তো খুঁজেই পাওয়া যাবে না। দেখুন, আমি ঝগড়া করতে পারি, আমার সাথে ঝগড়া করে কেউ পারে না। পারলে হাত ছেড়ে মুখ চালান, দেখবো কি জিতে। জাঙ্কুক হাত ছেড়ে দিয়ে তের অধৈর্যরা নিজের আয়ত্তে নিয়ে নেয়। দেয়ালে আটকে গিয়েছে তে, সামনে জাঙ্কুক, সামনে পেছনে কোথাও যেতে পারছে না। জাঙ্কুক অধর আটকে রেখেছে, তে কথা বলতে পারছে না। বেশ কিছুক্ষণ পর ছাড়লো। তে অধর মুছতে মুছতে থুতো ফেলতে ফেলতে বলে, সে কি বিশ্রী মানুষ, এটা কি করেন আপনি? আমার সাথে এটা কেন করলেন বলুন? অদ্ভুত, নিজেই তো বললে মুখ চালাতে, তাই চালিয়ে দেখালাম। আমি কি ওইভাবে বলেছি নাকি? ঝগড়া করতে বলেছি বলেই তে রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে যেতে গেলে জাঙ্কুক আবার হাত টেনে বলে, যেটা বলতে ডাকা হলো সেটা শুনবে না? আবার কি বলবেন শুনি? এসো, বিছানায় বসো, নিরিবিলি বলতে হবে কথাটা। জাঙ্কুক তের হাত ধরে বলে, তে আমি জীবনে মিথ্যা কথা বলি না, কোনো দুই নাম্বারই করিনি কারোর সাথে। বিয়ের আসরে যেটা করেছি ভুল করেছি, ক্ষমা করার মালিক তুমি। আমি মাথা নত করছি, যে ভুল আমার হয়েছে। কিন্তু তে আমি যে একটা মেয়েকে দেখেছি সেটা সত্য ছিল। মেয়েটা হুবহু তোমার মতো। কিভাবে হতে পারে আমি জানি না, কিছু তো কাহিনী আছে। আমি চাইছি মেয়েটার সাথে দেখা করতে, আর তুমিও দেখা করো। তুমি নিজ চোখে দেখো কে এই মেয়ে। মানুষ তো হঠাৎ তোমার কি ভাববে? তোমার গায়ে এই কলঙ্ক লেগে থাকুক আমি সেটা মোটেও চাইছি না। আজ রাতে আমার সাথে যাবে, মেয়েটাকে ভাড়া করা হয়েছে। আসলে আমার বিয়ের আসলে রেগে যাওয়ার কারণও ছিল, আসলে আমার আগের কারণও ছিল। তুমি হয়তো বুঝতে পারছো। তে মনে মনে ভাবলো, বাহ, এটা তো নিজেই তুমি তুমি করে বলছে, আমার আর কিচ্ছু করা লাগছে না। তে মুখ ফুটে বলে উঠলো, আপনি এত ভাবছেন কেন? আপনার কোনো ভুল ছিল না। একটা সুস্থ মানুষ যেটা করে আপনিও সেটা করেছেন। বিয়ের আগের দিন আপনার বোন আপনার সম্পর্কে অনেক কিছু বলেছিল। আমি তখন শিওর ছিলাম বিয়ে করলে ওনাকেই করব। আপনি কতটা ভালো তার সবকিছু জেনে নিয়েছিলাম আমি। জাঙ্কুক সন্ধ্যায় তেকে নিয়ে বের হলো। কোথায় নিয়ে যাচ্ছে তে সেটা জানে না। তে জাঙ্কুকের পিছু পিছু যাচ্ছে। তে জানতে চাইলে জাঙ্কুক বলে, বন্ধুর বাসায় যাচ্ছি। তে তো যাবেই না তার অসভ্য বন্ধুদের বাসায়। জাঙ্কুক বলে ওঠে, তোমাকে অবাক করার একটি জিনিস দেখাবো, আগে চলো, না গেলে বুঝবে না। তে জাঙ্কুকের পিছু পিছু রওনা হলো। তে বায়না ধরলো তার অনেক দিনের শখ রাস্তায় খালি পায়ে হাঁটবে। রোড লাইটের আলোতে রাস্তা চকচক করছে। শহরে বিভিন্ন মানুষের মাঝে খোলা আকাশের নিচে হাসছে জাঙ্কুক আর তে। তে মাঝে মাঝে লাফ দিয়ে রাস্তার পাশে লাগানো বিভিন্ন ফুল গাছ থেকে ফুল চেরার চেষ্টা করছে। বারবার ব্যর্থ হওয়ায় উঁচু করে ধরলো। তেকে উঁচু করে ধরার সময় ওদর থেকে সারিস হয়ে যায়। জাঙ্কুক দুষ্টমি করে ওদরে নিজের উষ্ট ছুঁয়ে দেয়। তে লাফ দিয়ে নিচে নেমে বলে, কি হলো? কোথায় কি হলো? এই শুনুন, আপনাকে কি আবার মুখ চালাতে বলা হয়েছে? জাঙ্কুক তার প্রচন্ড হাসি চেপে গিয়ে বলে, ওকে, মুখ অফ। নিস্তব্ধ শহরে জনমানব শূন্যহীন রাস্তায়, এই রাস্তায় খুব একটা মানুষ চলাচল করে না। কোথাও কেউ নেই। পাশাপাশি হাসছে তে আর জাঙ্কুক। আনমনে হেঁটে চলেছে দুজন। মাঝে মাঝে দুই একটা জোনাক পোকা হাতে ধরে হাসছে তে। জাঙ্কুক তের এই বাচ্চামো দেখছে আর তের প্রতি মুগ্ধ হচ্ছে। জাঙ্কুক বারবার তের প্রেমে পড়তে বাধ্য হচ্ছে। ইচ্ছে করছে তেকে বুকের সাথে জড়িয়ে ধরতে, কিন্তু সেই সাহসটা সে পাচ্ছে না। হঠাৎ করে গাছের একটা ডাল ভেঙে পড়ায় তে ভূত ভেবে ভয় পেয়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। এমন শক্তভাবে ধরে জাঙ্কুকের শার্টের বোতাম একটা ছিঁড়ে তের হাতের মাঝে চলে গেল। জাঙ্কুকের শিরা উপশিরা যেন উষ্ণ ছোঁয়ায় বয়ে যাচ্ছিল। তে চোখ বন্ধ করে পড়ে আছে জাঙ্কুকের বুকে। জাঙ্কুক নিজেই দু হাত দিয়ে আগলে ধরে তেকে মাথায় হাত বুলিয়ে বলে, আমি আছি, ভূতেরাও ভয় পাবে তোমাকে ভয় দেখাতে। আমরা চলে এসেছি। ওই যে ওই নীল রঙের বিল্ডিংটায় যাব আমরা। তে নিজেও জানতো না সে ঠিক কি দেখতে চলেছে। বিল্ডিং এ প্রবেশ করে জাঙ্কুক কলিং বেল চাপিয়ে দরজা খুলে দিল একটা মেয়ে।
তে হুবহু তার মতো একটা মেয়েকে দেখে চমকে যায়, যেন তারই প্রতিচ্ছবি দেখছে। জাঙ্কুকও যেন মানসিক মহাতৃপ্তি পেল। জাঙ্কুকের বউ যে সেই মেয়েটা না, সেটা ভেবে জাঙ্কুকের মুখে হাসি ফুটলো। তে আর টিয়ের মতো দেখতে মেয়েটি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনে যেন চমকে গেল, কিভাবে সম্ভব হুবহু দুটি মানুষের মিল হওয়া। দুজন দুজনের দিকে একভাবেই তাকিয়ে আছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। তের ভঙ্গিমা এমন ছিল যে সে সত্যি আশ্চর্য হয়েছে। তে মেয়েটিকে বলল, তুমি কি? তুমি হুবহু আমার মতো দেখতে কিভাবে? যমজ ছাড়া তো এমন হওয়া সম্ভব নয়। মেয়েটি ওড়না দিয়ে মুখ ঢেকে বলে, খোদের ছাড়া কারোর সাথে কথা বলি না আমি। আপনার কোনো কথার উত্তর দেওয়া সম্ভব নয়। আমার টাকাটা পেলে আমি চলে যাব। আগে বলো তুমি কে? বাসা কোথায় তোমার? আমি সত্যি অবাক হচ্ছি তোমাকে দেখে। তুমি কি অবাক হচ্ছ না তোমার মতো হুবহু একটা মেয়েকে দেখে? কিছুটা হয়েছি, তবে আমার দুনিয়ায় কোনো কিছুর প্রতি অতটা আগ্রহ নেই। তাই এসব অবাক করা কোনো কিছুই আমার মাঝে অনুভূতি জাগায় না। তোমার বাসা কোথায়? পতিতাদের নিজস্ব বাসা থাকে না, তারা রোজ কারো না কারো বাসায় থাকে। বলছি আমাকে এখানে ভাড়া করে আনা হয়েছে আজ রাতের জন্য। আপনাদের খদ্দের কজন তাদের পাঠান। আমাকে কাজ শেষ করে মহল্লায় ফিরে যেতে হবে। সেখানে আবার খদ্দের আসবে, আর খদ্দের না থাকলে বলুন আমি চলে যাই। তোমার তো টাকা চাই তাই না? রোজ তো ছেলেদের সাথে সময় কাটিয়ে টাকা নাও। আজ না হয় আমার সাথে গল্প করলে, চিন্তা করো না, ডাবল টাকা দেব। আমার ডাবল টাকা চাই না, যা ঠিক করা হয়েছে তা দিলেই হবে। আচ্ছা, নাম কি তোমার? ভি। আমার নাম ভি। উনি কি আপনার হাজবেন্ড? জি। অনেক ভালো মানুষ, আপনি অনেক ভাগ্যবতী। এবার আসি আমি। আমার পারিশ্রমিক লাগবে না। তুমি এভাবে যেতে পারো না, তোমার পরিচয় আমাকে দিতেই হবে। আপনি আপনার মতো দেখতে। এটা কি আমার অপরাধ, যার জন্য আমাকে ফোর্স করছেন? আমাকে যেতে দিন। দেব বলে উঠল, তুমি আমার বোনের মতো। নিশ্চয়ই আমাদের কোনো কানেকশন আছে, না হলে একরকম হলাম কিভাবে? প্লিজ আমায় বোন ডাকবেন না, তাহলে আমি উইক হয়ে যাব। আমায় যেতে দিন প্লিজ। তুমি কতদিন ধরে এই পেশায় আছো? ছোটবেলা থেকে। এই 7 বছর হবে। তোমার মা বাবা কেউ নেই? হ্যাঁ, মা নিজে এই পেশার, আর আমাকেও এই পেশায় নামিয়েছে। আচ্ছা, আপনারা থাকুন, আমি আসি। ভি নামের মেয়েটা চলে গেল, চোখ মুখ ঢেকে। খুব গম্ভীর টাইপের একটা মেয়ে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, মেয়েটা চলে গেল? ওর কাছে আমার অনেক কিছু জানার আছে। তুমি চিন্তা করো না, মেয়েটার ঠিকানা জেনে এখানে টাকা দিয়ে এনেছিলাম। দেখেছো আমি কেন তোমায় ভুল বুঝেছিলাম? তেকে খুব সন্দিহান দেখে জাঙ্কুক বলে, চলো তোমার বাবার বাসায় যাই। তোমার বাবা হয়তো চিন্তায় আছে। অতঃপর দুজনই তেদের বাড়িতে গেল। তে তার বাবাকে দেখিয়ে জড়িয়ে ধরে বলে, বাবা, আমি তোমার খারাপ মেয়ে না বাবা, আমি কিচ্ছু করিনি। আমার মতো হুবহু দেখতে একটা মেয়ে আছে বাবা। তের বাবা জাঙ্কুকের দিকে তাকা দিয়ে জাঙ্কুক একটা অমায়িক হাসি দিয়ে বোঝালো, সব ঠিকঠাক আছে। তের বাবা বলে, মা, জামাইকে নিয়ে ঘরে যাও। এমন সময় জাঙ্কুকের কিছু ফ্যামিলি ফটোর দিকে নজর যায়। জাঙ্কুক দুইটা বাচ্চার ছবির দিকে তাকিয়ে বলে, ওই বাচ্চা দুইটা কে? তের বাবা বলে, আমার মেয়েরা। ওরা দুজনে যমজ ছিল। মেয়ে দুইটা আমার প্রাণ ছিল, কিন্তু একজনকে বাঁচাতে পারিনি আমরা। আমরা আগে এমন একটা জায়গায় থাকতাম, সেখানে একসময় খুব শেয়ালের উৎপাত শুরু হয়। ওরা দুজন এক জায়গায় ঘুমিয়েছিল, সেখান থেকে একটা মেয়েকে শেয়ালে টেনে নিয়ে গিয়েছিল। তারপর আমরা তেকে নিয়ে ওখান থেকে চলে আসি। জাঙ্কুক বলে ওঠে, লাশ পেয়েছিলেন? না, পাইনি। আমার মনে হচ্ছে তের মতো দেখতে মেয়েটাই আপনার মেয়ে। কোনো না কোনোভাবে ও বেঁচে গিয়েছিল। তে বলে ওঠে, মেয়েটা যে বলল ওর মা এই পেশার, হয়তো ও নিজেও জানে না ওর অতীতে কি ঘটেছিল। তের বাবা বলে ওঠে, জাঙ্কুক, আমার মেয়ের মতো দেখতে কে এসে? আমি তাকে দেখতে চাই, আমাকে নিয়ে চলো বাবা। জাঙ্কুক বলে, চিন্তা করবেন না, পুলিশ নিয়ে যাব। আমার বন্ধু এসআই, আমি সবকিছু বলে রেখেছি। আমার আগে সন্দেহ হচ্ছিল কিছু একটা গড়বড় রয়েছে, কিন্তু কিভাবে প্রমাণ করব সত্য আর মিথ্যা, কি আসল আর কি নকল? আপনি চিন্তা করবেন না, এখন ডিএনএ টেস্টের ব্যবস্থা আছে, খুব সহজে প্রমাণ হয়ে যাবে সব। জন্মজ দুটো মেয়ে একটা নিখোঁজ হওয়াতে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ছটফট করেছেন তের বাবা। সে জানে ছোটবেলায় তার মেয়ে মারা গিয়েছে। এতগুলো বছর পরে তার মেয়ের মতো আরেকটি মেয়ে আছে শুনে অস্থিরতা বেড়ে চলেছে তের বাবার। সারাটা রাত ঘুম হয়নি তার। পরের দিন জাঙ্কুক খুব ভোরে তের বাবাকে আর তেকে রেডি হয়ে নিতে বলল, কারণ জাঙ্কুক সব রকম খোঁজখবর নিয়ে বেরিয়েছে। তাদেরকে নিয়ে বেরিয়ে পড়লো নির্জন এলাকায়। এইদিকে তেমন কোনো মানুষের বাড়ি নেই। দূরে হলুদ কালারের একটা দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে। ঠিকানা অনুযায়ী ও বাড়িটা সেই বাড়ি। তে আর জাঙ্কুক বাড়িতে প্রবেশ করে শুনতে পায়
করুণ কান্নার সুর। ভেতরে একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, কেমন মা তুমি? নিজের মেয়েকে এমন একটা বাজে রাস্তায় নামিয়ে দিয়েছো। আমার এসব ভালো লাগে না মা। আমি মুক্তি চাই। কেন আমার এই মুখটা মানুষকে দেখালে আমার লুকাতে হয়? কেন মানুষ আমাকে দেখলে দেহভোগের বস্তু মনে করে? আমার এই শরীরটা শকুনও খাবে না মা। ঠিক ঘৃণা লাগে আমার নিজের প্রতি। রোজ রাতে পুরুষ পাল্টাতে হয় আমাকে। আমার এই জীবনটা আমি আর চাইছি না মা। আমার জীবনে আমি একটা রঙিন বসন্ত চাই। এই রঙিন জীবনটা আমার আর ভালো লাগে না। আমাকে তুমি মুক্তি দাও মা। এত টাকার প্রয়োজন কেন তোমার? আমাকে তো পড়ালেখা করালে চাকরি করেও টাকা উপার্জন করতে পারতাম। কেউ একজন ঠাস শব্দে একটা চড় মেরে বলল, চাকরি করে ঠিক মতো কত টাকা পেতি তুই? এখানে একটা ভালো কাস্টমার লাখ টাকাও দেয়। চাকরি করে মাসে 15 থেকে 20 হাজার টাকা, তার বেশি তো পেতি না। খুব বলি ফুটেছে না তোর? কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলে দিল এক ভদ্র মহিলা। তের বাবা বলে উঠল, এ কি যিশু তুমি? জাঙ্কুক, তে, অফিসার সবাই অবাক হয়ে গেল। তের বাবা এই মহিলাকে কিভাবে চিনে? মহিলাটি উত্তেজিত হয়ে বলল, কিসের যিশু? কে যিশু? কি ভুলভাল বকছেন শুনি? পরে দরজাটা লাগাতে গেলে জাঙ্কুক দরজা খুব জোরে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। সাথে তের বাবা এবং অফিসারও প্রবেশ করলো। তের বাবা সুগাও চমকে যান ভিকে দেখে। তের বাবা যিশুকে উদ্দেশ্য করে বলল, তুমি আমাকে চিনতে পারছো না? আমি আপনাকে কিভাবে চিনবো? আর আপনারা এভাবে আমার বাড়িতে কেন প্রবেশ করেছেন? তুমি আমাকে না চেনার ফান করছো কেন? তুমি আমাকে চিনছো না আজব? সুগার চোখ আটকে গেল ভিয়ের দিকে। তার হাত পা কাঁপছে। এটা কিভাবে সম্ভব? হুবহু তার মেয়ের মতো দেখতে। একটা মেয়ে হুবহু তার মেয়ের মতো দেখতে কিভাবে? ভি নামের মেয়েটির চোখ মুখ ছলছল করছে পানিতে। পুলিশ অফিসার বলে উঠল, আপনার আইডেন্টিটি পরীক্ষা করতে হবে। আপনার নামে একটা জিডি হয়েছে। আপনার কিছু স্যাম্পল নিব আমরা। পরীক্ষার রেজাল্ট না আসা পর্যন্ত আপনি আমাদের হেফাজতে থাকবেন। আপনারা কোন সাহসে আমার বাড়িতে এসে আমার মেয়েকে মানসিক চাপ দিচ্ছেন? কিসের আইডেন্টিটি চেক? তেরে বাবা বলে উঠল, তুমি আমার বাসায় 1 বছর কাজ করলে, আজ আমাকেই চিনছো না? আর তোমার সাথের মেয়েটিকে সত্যি করে বলো। তাছাড়া সেদিন তো তুমি বলেছিলে শিয়ালে আমার মেয়েকে টেনে নিয়েছে। তুমি চেষ্টা করো, মেয়েকে বাঁচাতে পারোনি। আমরা চলে আসার পর তুমি থেকে গিয়েছিলে। আর আজ এতদিন বাদে তোমাকে দেখছি। আমি পুরনো কথা কিছুই ভুলিনি। তোমার চেহারা আমার স্পষ্ট মনে আছে। যিশু বলে ওঠে, আপনারা অনেক বড় অন্যায় করছেন। অফিসার বলে ওঠে, ন্যায়ের অন্যায় প্রমাণ হয়ে যাবে, সেটা আপনার দায়িত্ব নয়। বিয়ের মতো হুবহু দেখতে মেয়েটি বলে, আমি আর পারছি না, আমাকে বাঁচান প্লিজ। আমি নিতে পারছি না। এই জীবনটা আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। আমি তো পতিতা হতে চাইনি। আমাকে কেন আমার মা পতিতা বানালো? সুগা তার মেয়ের দিকে এগিয়ে গিয়ে বলল, মা তুই আমার মেয়ে। আমি তোকে নিয়ে যাব এই খারাপ পরিবেশ থেকে। আমি ভাবতেও পারিনি আবার তোকে ফিরে পাবো। ও তোর মা নয়, তুই আমাদের মেয়ে মা। আপনাদের কোথাও ভুল হচ্ছে। কিভাবে আপনাদের মতো ভালো মানুষের মেয়ে হব? ভুল আর ঠিক আমরাই বুঝবো মিস। আপনাকে ডিপ রেস্ট লাগছে। আপনি প্লিজ মাথা ঠান্ডা করুন। 3 দিন বাদে ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। সুগার সাথে ম্যাচ করে। যিশুকে রিমান্ডে দিলে স্বীকার করে সে ইচ্ছে করে এমন করেছে। সে একটা টিমের সাথে জড়িত, মেয়েদের কেনাবেচা করে, এসব কাজে লাগিয়ে দেয়। ভিকে ইচ্ছাকৃতভাবে চুরি করে খুব কম বয়সে থেকে এই পেশা দেওয়া হয়েছে। ভি শেষে গিয়ে যিশুর গালে একটা থাপ্পড় মেরে বলে, কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলে? আমার এত সুন্দর একটা ফ্যামিলি থাকতে এখানে এনে রেখেছিলে। কি দোষ ছিল আমার? আমি তোমার সর্বোচ্চ শাস্তি কামনা করি। বেশ কিছুদিন ধরে ফ্যামিলিতে ঝামেলা লেগেছিল। সব ঝামেলা মিটে যাওয়ার পরে সুগার ফ্যামিলিটা পূর্ণতা পেল। বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে আছে ভি। মনটা ভীষণ খারাপ। খারাপ অতীত বারবার মনে পড়ছে তার। বেলকনিতে দাঁড়িয়ে দেখে তে আর জাংকুক খুনসুটিতে মেতে আছে। ভি ভাবছে, জীবনে একটা নির্দিষ্ট মানুষ থাকলে বোধহয় এতটাই ভালো লাগে। একটা মানুষ থাকলে জীবনটা গোছানো থাকে। একটা পরিবার থাকাটা এতটা আনন্দের আগে জানা ছিল না। এর আগে কখনো তার কাছে আকাশ এতটা বেশি সুন্দরও লাগেনি। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল। মিস ভি অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখে অফিসার সাইনো একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য। কি হলো? এই অধমের ছোট্ট উপহার গ্রহণ করতে কি খারাপ লাগছে আপনার? আমাকে ফুল কেন দিচ্ছেন আপনি? আমি এর যোগ্য নই আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আমি কি আপনার বন্ধু হতে পারি? আর নিজে আস্ত ফুল হয়ে বলছেন ফুলের যোগ্য নন আপনি? আপনি আমার গোটা জীবনের সব ইতিহাস জেনে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছেন মিস্টার? এটা নিছকই হাস্যকর ব্যাপার। করুণা করছেন আমার উপর, সহানুভূতি হচ্ছেন আমার প্রতি, তাই না? আমার কারো বন্ধুত্ব চাই না।
আমি একাই ভালো আছি। এই অপবিত্র মানুষের সাথে কাউকে জড়াতে চাই না আমি, মিস ভি। এটা আপনার একটা নতুন জীবন, আর সেটা পাস্ট ছিল। আপনার এখন একটা পরিবার আছে, একটা ভালো পরিবেশের মেয়ে আপনি। আমি চাই সবার মতো আপনার জীবনেও বসন্ত আসুক। আমার জীবনেও এক খারাপ অতীত আছে। জীবনে অনেক কিছুই ঘটে, কিন্তু সেটা পেছনে ফেলে চলে আসতে হয়, আর সামনের ভালো কিছুকে আগলে নিতে হয়। ফুলটা হাতে নিয়ে ঘ্রাণ নিচ্ছিল, মন ভরে ফুলের সুগন্ধি নিচ্ছিল। এমন সময় তে খাবার এনে ভিয়ের গালে খাবার তুলে দিতে দিতে বলে, বোন, তোর সব বাজে অতীত বাদ দে, আমরা সবাই তো তোর পাশে আছি। আর কি চাই বল বোন আমার, এখন থেকে ভালো থাকবি, সুখে থাকবি তুই। ভি ছলছল চোখে তেকে জড়িয়ে ধরে। তেও তার বোনকে সান্ত্বনা দেয়। এরপর কেটে গেল 6টা মাস, আর সেই দিনের পর থেকে একটু একটু করে সায়নের সাথে কথা বলতো এবং তাদের মাঝে ভালো একটা সম্পর্ক হয়। সায়না তার বাবা মাকে নিয়ে এসে ভিয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। ভিয়ের বাবাও নির্দ্বিধায় রাজি হয়ে যায়, কারণ এমন একটা ছেলে হাতছাড়া কিভাবে করবে সে। তার মেয়ের জন্য এই ছেলেটা একদম পারফেক্ট, তার মেয়েকে সুখে রাখবে। তার একটা হ্যাঁ বলা যদি তার জীবনে পরিবর্তন আসে, সবকিছু ভুলে যেতে পারে, তাহলে সে হ্যাঁ বলবে নাই বা কেন? সেও তো চায় সবার মতো বাঁচতে, হাসি খুশি থাকতে। সে চায় না এই সুযোগটা মিস করতে, সেও হ্যাঁ বলে দিল। অন্যদিকে তে আর জাংকুক, তাদের মধ্যে খুশিতে ভালোবাসা লেগেই আছে। তে জাংকুককে বিছানা ধাক্কা মেরে ফেলে বলে ওঠে, এই যে হ্যালো, কিসের ভালোবাসা শুনি? এত ভালোবাসা দিচ্ছি তাও মন ভরছে না, তাই না? জাংকুক তের হাত ধরে টেনে বিছানা শুয়ে দিয়ে বলে, না ম্যাডাম, ভালোবাসাতে মন ভরবে না। মন ভরানোটা এত সহজ নয়। আমায় ভালোবাসেন তো আপনি? তুমি কি এখন এটা বোঝো না তে? তুমি আমার জীবনে না আসলে অনেক কিছুই বুঝতাম না আমি। আমার জীবনটা পূর্ণতা পেয়েছে শুধু তোমারই জন্য। তে জাংকুকের বুকে মাথা রেখে বলে, পৃথিবীর সব শান্তি আপনার এই বুকেতে আছে। এইভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। জাংকুক তের গাল 2 হাতের আদলে নিয়ে তের মুখখানা নিজের দিকে এগিয়ে নিয়ে আসে। তের পুরো মুখে নিজের ভালোবাসার পরশ এঁকে দেয়। তে চোখ বন্ধ করে তার সামনে ভালোবাসা সাদরে গ্রহণ করে। জাংকুক তার মাথাটা উঠিয়ে তের উষ্ঠ জোড়া নিজের উষ্ঠ বসিয়ে দেয়। তেও তার স্বামীর ভালোবাসায় মতো হয়ে ওঠে। আস্তে আস্তে দুজন একে অপরের ভালোবাসার গভীরে ডুব দিতে থাকে। অবশেষে দুজন দুজনের মাঝে পরিপূর্ণতা পেল। আর এই গল্পের সমাপ্তি এখানেই।